নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পৈতৃক সম্পত্তি নিয়ে আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন করেন। পৈতৃক সম্পত্তি যখন আপনার বাবা মারা গেল কিংবা আপনার মা মারা গেল, যার হাতে ছিল সম্পত্তিটা, যার সম্পত্তিটা ছিল, সেই পৈতৃক সম্পত্তি তার মৃত্যুর পরে কিভাবে বন্টন হবে এবং কে কত ভাগ পাবে, কে কে ভাগ পাবে, মেয়েরা কিংবা যে কন্যা সন্তান আছে, যে ব্যক্তির সম্পত্তি, সেই ব্যক্তির যে কন্যা সন্তান আছে, তারা কি ভাগ পাবে, কত পার্সেন্টেজ পাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিও কিন্তু সঙ্গে থাকবেন, একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। বন্ধুরা, এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। তাই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে, তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, পৈতৃক সম্পত্তি অর্থাৎ পিতার সম্পত্তি পিতার মৃত্যুর পর কারা পেতে পারে? পৈতৃক সম্পত্তি পিতার মৃত্যুর পর বিধবা স্ত্রী, পুত্র এবং কন্যা এরা কিন্তু পেতে পারে। এরপর আসি কে কত পার্সেন্টেজ করে পাবে। এই যে পৈতৃক সম্পত্তি, কোনো একজন ব্যক্তির যদি একটি বাড়ি থাকে, ধরে নিন একজন ব্যক্তির একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির তার একজন ব্যক্তি, তার একজন বাড়ি আছে এবং তার বিধবা স্ত্রী রয়েছে, এবং তার মৃত্যুর পরে তার বিধবা স্ত্রী রয়েছে, একজন পুত্র রয়েছে এবং একজন কন্যা রয়েছে। এই ক্ষেত্রে যদি কন্যার বিবাহ না হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলছি, যদি কন্যার বিবাহ না হয়ে গিয়ে থাকে তাহলে সবাই কিন্তু সমান ভাগ পাবেন। অর্থাৎ যে একটি বাড়ি, সেই বাড়িটির সবাই কিন্তু একটি করে পোর্শন পাবেন, অর্থাৎ সবার ভাগ কিন্তু সমান হবে। এবার যদি একটি ছেলে থাকে তাহলে তার এক ভাগ, একটি মেয়ে থাকে তাহলে তার এক ভাগ, এবং যে মা অর্থাৎ বিধবা স্ত্রী, যে সেই স্ত্রীর একটি পোর্শন কিন্তু থাকবে। এরপরে বলি, যদি মেয়েদের বিয়ে হয়ে যায় তাহলে কি হবে? এক্ষেত্রে মেয়েদের বিয়ে হয়ে গেলেও তারা যে সম্পত্তির ভাগ পাচ্ছিল সেটা পাবে, না হয়ে গেলেও কিন্তু সেই সম্পত্তির ভাগ পাবে। এই যে জিনিসটা, এটা আমি আলাদা করে কেন বললাম, এই জায়গাটায় কিন্তু সবার একটা কনফিউশন থাকে যে মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাহলে হয়তো তার সম্পত্তির ভাগটা চলে যায়। না, সম্পত্তির ভাগ কিন্তু কখনোই যায় না। মেয়ের একটা পোর্শন থাকবে, ছেলের একটা পোর্শন থাকবে এবং বিধবার একটা পোর্শন থাকবে, অর্থাৎ বিধবা স্ত্রীর কিন্তু একটি পোর্শন থাকবে। অর্থাৎ যদি একটি সম্পত্তি থাকে তাহলে প্রত্যেকে কিন্তু 1/3 ভাগ করে পাবে। টোটাল সম্পত্তিটা 3 ভাগ করা হবে এবং সেখান থেকে প্রত্যেকে একটি ভাগ কিন্তু পাবে। এরপর আসি, যদি পুত্র সন্তান দুটি হয় তাহলে কিরকম ভাবে ভাগ হবে? তাহলে গোটা সম্পত্তিটা কিন্তু 4 ভাগে ভাগ হবে, অর্থাৎ 3টে ছেলে মেয়ে এবং একজন কিন্তু বিধবা স্ত্রী। সেক্ষেত্রে 4টে ভাগে কিন্তু ভাগ হবে সম্পত্তিটা। একটা সম্পত্তি 4টে ভাগে কিন্তু ভাগ হবে এবং প্রত্যেকে কিন্তু একটা ভাগ পাবে। এরপর এই যে মায়ের পোর্শনটা, অর্থাৎ এই বিধবা স্ত্রীর পোর্শনটা, যখন মা মারা যাবে তখন কিন্তু ওই মায়ের পোর্শনটা ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এবার আর একটা কনফিউশন আপনাদের যেটা হয় সেটা একটু ক্লিয়ার করে দিই, যে ছেলেদের যদি কোনো ছেলে মেয়ে থাকে, পৈতৃক সম্পত্তি অর্থাৎ দাদুর সম্পত্তির উপর তাদেরও ভাগ আছে, তো সেই ভাগটা কিভাবে হবে? বাবার যে ভাগটা হচ্ছে, মানে কোনো একজন মারা গেলে
তার যে সন্তান অর্থাৎ তার যে ছেলে আছে, একজন ছেলে, সেই ছেলের হয়তো আরও 2টি ছেলে আছে, সেক্ষেত্রে ওই যে 1/3 পেলেন, অর্থাৎ আমি যেটা প্রথমে বলেছিলাম যে একজন স্ত্রী, একটা ছেলে, একজন মেয়ে, একজন স্ত্রী, একটা ছেলে আর একটা মেয়ে, এই 3 জনের মধ্যে 1/3 1/3 1/3 করে হবে। এই ছেলের যদি আরও 2টো ছেলে থাকে, সেক্ষেত্রে এই যে 1/3 পোর্শনটা পেয়েছিল, সেই 1/3 পোর্শনের কিন্তু 2টি ভাগ হবে ওই ছেলে দুজনের জন্যে। এবং এটা কিন্তু ডাইরেক্ট হবে না, তার বাবার সম্পত্তি ছেলেরা পাচ্ছে, অর্থাৎ দাদুর সম্পত্তি ডাইরেক্ট কিন্তু সে পাচ্ছে না। বাবার সম্পত্তি এই 3 জনের মধ্যে ভাগ হবে, বিধবা স্ত্রী, ছেলে এবং মেয়ে, এই 3 জনের মধ্যে ভাগ হবে। তারপরে তাদের যে উত্তরাধিকারী যারা রয়েছে, তাদের সম্পত্তির পোর্শন তাদের মধ্যে ভাগ হবে তাদের মৃত্যুর পর। ঠিক আছে, এইভাবে কিন্তু ভাগ ভাগ করে কিন্তু হবে। এরপর আসি, অনেক সময় দেখা যায় যে মেয়েরা যে তার পোর্শনটা, বাবার বাড়ির যে সম্পত্তির পোর্শনটা অনেক সময় ছেড়ে দেয়, ভাইদেরকে দিয়ে দেয়। সেইটা কিভাবে হবে? সেটা কিভাবে হবে? ছেলেদের যদি, অর্থাৎ দাদাকে কিংবা ভাইকে যদি বোন তার সম্পত্তিটা ছেড়ে দেয়, তাহলে তার সম্পত্তিটা তাকে গিফট করে দিতে হবে। যে মেয়ে রয়েছে সে তার সম্পত্তিটা দাদা কিংবা ভাইকে গিফট করে দেবে, তাহলে কিন্তু তার যে ভাগটা রয়েছে সেটা চলে আসবে তার কাছে। এইভাবে কিন্তু সম্পত্তি ট্রান্সফার করা যায়। কিন্তু যদি মেয়ে তার ভাগ না ছাড়তে চায়, তাহলে কিন্তু তার যে পোর্শনটা, সে সম্পূর্ণ পোর্শন কিন্তু দিতে হবে। এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, যে পার্টিশন যখন হবে, সম্পত্তির যে ভাগ বন্টন যখন হচ্ছে, পার্টিশন যখন হচ্ছে, একটা বাড়ির বিভিন্ন পোর্শন থাকে, একটা জমির বিভিন্ন পোর্শন থাকে। তো যারা রাস্তার পাশের জমি নেবে তারা কিন্তু কম পোর্শন পাবে, যারা পিছন দিকে নেবে, এরকম সময় অনেকের সময় এরকম হয় যে হয়তো যারা একটু বোকাশোকা থাকে তাদেরকে পিছন দিকে দিয়ে দিচ্ছে, এবং যারা ভাইদের মধ্যে যারা একটু চালাক তারা সামনের দিকে জমি নিচ্ছে এবং সমান ভাগ করে নিচ্ছে। এইভাবে কিন্তু পার্টিশনের নিয়মে হয় না। পার্টিশনের নিয়ম হচ্ছে যে ভ্যালুটা, যে একটা জমির যে ভ্যালু, 2টো জমি যখন পার্টিশন হচ্ছে, একজনের জমির ভ্যালু যা হবে আর একজনের জমির ভ্যালু তাই হবে। তার উপরেই কিন্তু নির্ভর করবে জমির পরিমাণটা। জমির পরিমাণটা কিন্তু তখন সেই হিসাবেই নির্ভর করবে যখন পার্টিশন হচ্ছে। আমি কিন্তু সম্পত্তি ভাগ পাওয়ার কথা বলছি না, আমি পার্টিশনের কথা বলছি। ঠিক আছে, রাস্তার পাশে যে জমিটা পাবে সে কিন্তু কম জমি পাবে, কারণ রাস্তার পাশে জমির ভ্যালুয়েশন কিন্তু বেশি হয়। পিছন দিকে যারা নেবে, অর্থাৎ জমির পিছন দিকে যারা নেবে, রাস্তা যার মধ্যে নেই, যার হয়তো জমি থেকে রাস্তা বার করতে হবে, তারা কিন্তু জমির পরিমাণটা বেশি পাবে। এইরকম এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা অনেকেই জানেন না। এর ফলে কিন্তু অনেকে ঠকিয়ে আপনাদেরকে নিয়ে নিচ্ছে সম্পত্তি। এই জিনিসটাতে ওয়াকিবহাল হন যে সম্পত্তি যখন বন্টন হবে, অবশ্যই রাস্তার পাশে যে নেবে সে কম জমি পাবে, এবং পিছন দিকে যারা জমি নেবে তাদের কিন্তু জমির পরিমাণটা বেশি হবে। ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু ইকুয়ালি ডিভাইড হবে পুরো জমিটা। বোঝাতে পারলাম কি? তো এই হচ্ছে একটা নিয়ম পার্টিশনের। এটা আপনারা মনে রাখবেন। এই পৈতৃক সম্পত্তি ডিভিশনের মধ্যে এই জিনিসটা বলা খুব দরকার ছিল, তাই জন্য ছোট করে এটা বলে দিলাম। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো এবং আপনাদের কিছু কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন, এবং আপনাদের কি কাজে আমরা আসলাম অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আত্মীয় পরিস্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।